আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান। তোমাদের ত্রয়োদশ অধ্যায়ে আছে জীবের পরিবেশ। ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। দেখো, পরিবেশ বলতে আমরা কি বুঝি। ছবিতে পরিবেশের বিভিন্ন উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি। পরিবেশে আছে এই যে সূর্যের আলো, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী এবং আরও অনেক উপাদান। তোমরা জানো উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং মাটি থেকে পানি শোষণ করে। প্রাণীরাও পানি ছাড়া বাঁচতে পারে না। অনেক প্রাণী আবার পানিতে বসবাস করে, মাটিতেও অনেক প্রাণী বসবাস করে। প্রাণীরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। উদ্ভিদ আর প্রাণীর মৃত্যুর পর এই মৃতদেহগুলো বিভিন্ন অণুজীব পচনের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেয়। মাটিতে বিভিন্ন পুষ্টি উপাদানগুলো যোগ হয় এবং উদ্ভিদ আবার এগুলো তাদের বৃদ্ধির জন্য পুষ্টি উপাদান শোষণ করে এবং উদ্ভিদের বৃদ্ধি হয়। তাহলে এই যে পরিবেশের জড় উপাদানগুলোর উপর উদ্ভিদ এবং প্রাণীর নির্ভরশীলতা এবং পারস্পরিক আদান প্রদান, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় তাকে বলা হয় মিথস্ক্রিয়া। আর এ ধরনের মিথস্ক্রিয়ায় আন্তঃসম্পর্ক ঘটে পৃথিবীর এরকম যে কোনো অঞ্চলই হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি? বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত জীবদেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য অণুজীব রয়েছে এবং এসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্ক বর্তমান। অর্থাৎ কোনো একটি পরিবেশের মধ্যে এই যে জড় উপাদান এবং জীবগুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে একটা পরিবেশে বসবাস করাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তো বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়। স্থলজ পরিবেশে স্থলে বসবাসরত উদ্ভিদ এবং প্রাণী নিয়ে স্থলজ বাস্তুতন্ত্র গঠিত। আবার পুকুরে বসবাসরত জীব এবং জড় উপাদান নিয়ে পুকুরের বাস্তুতন্ত্র গঠিত। আবার সমুদ্রের বাস্তুতন্ত্রে দেখা যায় লবণাক্ত পানিতে বসবাসরত জীব যারা এই পানিতে অভিযোজন করতে পারে তাদেরকে নিয়ে এবং জড় উপাদানগুলো থাকবে, এগুলো নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়: অজৈব বস্তু এবং জৈব বস্তু। জীব উপাদানকে তিন ভাগে ভাগ করা যায়: উৎপাদক, খাদক এবং বিয়োজক। তো জড় উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে অজৈব বস্তু বা ইনঅর্গানিক ম্যাটার্স। এগুলো হচ্ছে পরিবেশের পানি, বায়ু ও মাটিতে অবস্থিত খনিজ পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল
সেগুলো বাস্তুতন্ত্রের অজৈব উপাদান, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। অর্থাৎ এগুলোর নাম যেহেতু অজৈব বস্তু, তার মানে এগুলো কোনো জীবদেহ থেকে আসেনি। এরপর দেখো জৈব বস্তু বা অর্গানিক ম্যাটার্স। জৈব বস্তু বলতে আমরা কি বুঝি? উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ বা এসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে বলা হয় জৈব উপাদান। এগুলো সচরাচর হিউমাস নামে পরিচিত। হিউমাসের উপাদানের মধ্যে আছে ইউরিয়া, উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি। তাহলে যেহেতু এগুলোকে বলা হচ্ছে জৈব বস্তু, তাহলে জীব থেকে এগুলো সৃষ্টি হয়, জীবের মৃতদেহ থেকে পচনের মাধ্যমে সৃষ্টি হয়। মাটিতে যদি হিউমাসের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ জৈব বস্তু মাটিতে থাকলে সেগুলো আবার উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আবার বহু প্রাণীও হিউমাস সমৃদ্ধ মাটি পছন্দ করে। তাহলে এই যে কৃষিকাজে জৈব সার ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন জৈবিক উপাদান থেকে তৈরি পচনের মাধ্যমে তৈরি সার কৃষিকাজে ব্যবহার করা হয়। এগুলো থেকে উদ্ভিদ পুষ্টি উপাদান পেয়ে থাকে এবং কিছু প্রাণীও হিউমাস সমৃদ্ধ মাটি পছন্দ করে। এরপরে দেখো বাস্তুতন্ত্রের ভৌত উপাদানগুলো কি কি। ভৌত উপাদানগুলো হলো সাধারণত আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো যেগুলো আছে: সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা এবং উচ্চতা, এ ধরনের অনেক উপাদান বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। তাহলে এগুলোকে বলা হচ্ছে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। এরপরে আসো জীব উপাদান। জীব উপাদানকে 3 ভাগে ভাগ করা হচ্ছে: উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক হলো যারা খাদ্য উৎপাদন করে। তাহলে আমরা জানি পৃথিবীতে একমাত্র সবুজ উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ আবার উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে। এজন্য উদ্ভিদকে বলা হচ্ছে উৎপাদক। অর্থাৎ উদ্ভিদ স্বভোজী, খাদ্যের জন্য তারা পরের উপর নির্ভর করে না। এজন্য তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলে তারা স্বভোজী। সকল সবুজ উদ্ভিদ এই উৎপাদকের অন্তর্ভুক্ত। সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, বা অনেক শৈবাল আছে যারা সূর্যের আলোকে ব্যবহার করে, শৈবাল সাধারণত সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরপরে আসো খাদক। খাদক হচ্ছে যারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। খাদককে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। 4 ভাগে ভাগ করা হচ্ছে এবং সর্বোচ্চ স্তরের খাদক। এখানে দেখো প্রথম স্তরের খাদক হচ্ছে তারা, খাদক বলতে আমরা আসলে বুঝি যে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অর্থাৎ এরা হচ্ছে পরভোজী, যারা নিজেদের খাদ্য নিজেরা নিজেদের দেহে তৈরি করতে পারে না।
প্রথম স্তরের খাদক যারা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। বিভিন্ন তৃণভোজী প্রাণী এই স্তরের অন্তর্ভুক্ত, যেমন ঘাসফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ। এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে আসো দ্বিতীয় স্তরের খাদক কারা। যারা তৃণভোজী প্রাণীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ প্রথম স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তাহলে এদেরকে আমরা মাংসাশীও বলতে পারি, যেমন ব্যাঙ, শিয়াল, বাঘ। এরা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার যারা দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃতীয় স্তরের খাদক। এরাও মাংসাশী। তৃতীয় স্তরের খাদককে কখনো কখনো সর্বোচ্চ স্তরের খাদকও বলে। উদাহরণ হচ্ছে সাপ, ময়ূর, বাঘ এই শ্রেণীর খাদক। একটি বিশেষ শ্রেণীর খাদক জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে, যেমন কাক, শকুন, শিয়াল, হায়েনা। এদেরকে বলা হয় আবর্জনা ভুক বা ধাঙর। এদের নাম দেওয়া হয়েছে আবর্জনা ভুক বা ধাঙর। পরিবেশে এদেরও অনেক গুরুত্ব রয়েছে, কারণ এরা মৃতদেহ বা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। আবার কখনো কখনো বাস্তুতন্ত্রে এমন প্রাণী দেখা যায় যারা একাই বিভিন্ন স্তরের খাদক হিসেবে ভূমিকা রাখে, যেমন মানুষ। মানুষ একই সাথে তৃণভোজী এবং মাংসাশী। মানুষ তৃণভোজীও হয় আবার মাংসাশীও হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম পরিবেশের এই যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি সেটা তাহলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আছে জীব উপাদানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে উৎপাদক, খাদক এবং বিয়োজক। খাদক তো আমরা আলোচনা করলাম, এরপরে আসো বিয়োজক। বিয়োজক কারা? উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর তাদের মৃতদেহকে পচনের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেয় ব্যাকটেরিয়া এবং ছত্রাক। এদেরকে অণুজীব বলা হয়। তাহলে অতি ক্ষুদ্র জীব বা অণুজীব যারা প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে বা উদ্ভিদের মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে এবং পরিশেষে এসব বর্জ্য বিয়োজিত হয়ে মাটি বা পানির সাথে মিশে যায়। এই মিশে যাওয়া উপাদান তখন উদ্ভিদের পক্ষে আবার খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করা সম্ভব হয়। তাই এই অণুজীবগুলোকে বলা হয় বিয়োজক বা পরিবর্তক। অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীব উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ থেকে তাদের পুষ্টি উপাদান শোষণ করে এবং মৃতদেহকে পচনের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেয়। এই জন্য এদেরকে বলা হচ্ছে বিয়োজক। ঠিক আছে, এগুলো হলো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান। এরপরে আসো পুকুরের বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি। একটা পুকুরে বাস্তুতন্ত্রে কি কি জড় উপাদান এবং জীব রয়েছে। পুকুরের বাস্তুতন্ত্রে জড় উপাদানগুলোর মধ্যে আছে সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি,
বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। আর সজীব উপাদানগুলোর মধ্যে আছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং বিভিন্ন রকম বিয়োজক। উৎপাদক। পুকুরের বাস্তুতন্ত্রে সাধারণত উৎপাদক হিসেবে বিভিন্ন শৈবাল, এককোষী বা বহুকোষী শৈবাল, ক্ষুদ্র এই যে উদ্ভিদগুলোকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ এবং অন্যান্য জলজ উদ্ভিদ যারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তারা সবই পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা পালন করে। তারপরে প্রথম স্তরের খাদক দেখো, সাধারণত নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশা, শুঁটকি, অতি ক্ষুদ্র প্রাণী, জুওপ্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র পুকুরে যে এই যে এককোষী ক্ষুদ্র প্রাণীগুলো আছে সেগুলোকে বলা হয় জুওপ্লাঙ্কটন। এছাড়াও রুই, কাতলা মাছও প্রথম স্তরের খাদক, কারণ এরা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এই খাদকগুলো প্রথম স্তরের খাদক হিসেবে এখানে আছে ক্ষুদে পোকা, মশা, শুঁটকি। মশা যে ক্ষুদ্র অবস্থায় যে অবস্থায় থাকে, ডিম থেকে যে মশার শুঁটকিট বের হয়, সেগুলো পুকুরের বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক। অতি ক্ষুদ্র প্রাণী বা জুওপ্লাঙ্কটন এবং রুই, কাতলা হলো প্রথম স্তরের খাদক। আর এখানে দ্বিতীয় স্তরের খাদক যারা আছে, তারা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। তারা হলো ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ প্রভৃতি দ্বিতীয় স্তরের খাদক। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা তৃতীয় স্তরের খাদক, যেমন শোল, বোয়াল, ভেটকি প্রভৃতি বড় মাছ, বক ইত্যাদি হচ্ছে তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে এখানে মাছ ছাড়াও কিন্তু বক আমরা জানি, বক পানিতে বসে মাছ শিকার করে খায়। তো এরা তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক। শোল, বোয়াল, ভেটকি মাছ বিভিন্ন বড় মাছ, যেগুলোকে অনেক সময় রাক্ষসে মাছও বলা হয়, বড় বড় মাছকেও খাদ্য হিসেবে গ্রহণ করে এই মাছগুলো। এবং বক, এগুলো হচ্ছে তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের খাদক। আর বিয়োজক আছে এখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। পুকুরের পানিতে বহু ছত্রাক এবং ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বসবাস করে। যারা মৃত জীবদেহ থেকে পুষ্টি শোষণ করে তাদেরকে বলা হয় মৃতজীবী। তো পুকুরের বাস্তুতন্ত্রে বিয়োজক হিসেবে আছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। এরা পানিতে ভাসমান বা পানির তলায় কাদার মধ্যে বাস করে। এরা জীবিত বা মৃত প্রাণীদের আক্রমণ করে এবং পচনে সাহায্য করে এবং উৎপাদকের ব্যবহার উপযোগী জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি করে। তাহলে এই পুকুরের বাস্তুতন্ত্রে আবার এইসব বিয়োজিত উপাদানগুলো আবার পুকুরের উৎপাদক শ্রেণী অর্থাৎ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, শৈবাল এরা ব্যবহার করে। তাহলে এইভাবে একটা পুকুরের বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী এবং জড় উপাদানগুলো পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে এবং পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এভাবে জীবগুলো বসবাস করে থাকে। ঠিক আছে, তাহলে পুকুরের বাস্তুতন্ত্রের উপাদানগুলো আমরা একটু দেখি। উৎপাদক হিসেবে আছে শৈবাল, ফাইটোপ্লাঙ্কটন,
ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়, অতি ক্ষুদ্র উদ্ভিদ। আর প্রথম স্তরের খাদ্য আছে পোকা, ছোট ছোট পোকা, মশার, শুটকির, জুওপ্লাঙ্কটন, রুই, কাতলা। দ্বিতীয় স্তরের খাদ্য আছে ছোট মাছ, জলজ পতঙ্গ, ব্যাঙ। তৃতীয় স্তরের খাদ্য আছে শোল, বোয়াল, ভেটকি, বক। বিয়োজক হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়া। তোমরা তাহলে চিত্রসহ পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করবে, পুকুরের বাস্তুতন্ত্রের চিত্র আঁকবে এবং চিহ্নিত করবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।